আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। দর্শক, আপনারা কি কখনো কল্পনা করেছিলেন যে একটা সময় এমন আসবে যখন ইসরায়েলের শীর্ষ পর্যায়ের নেতারা নিজেদের দেশের টিভিতে বসে হাউমাউ করে কাঁদবেন এবং বলবেন যে আমেরিকা আক্ষরিক অর্থেই ইরানের কাছে আত্মসমর্পণ করেছে? আপনারা কি কখনো ভেবেছিলেন যে পশ্চিমা বিশ্বের ভাগ্য, আমেরিকার অর্থনীতির ভবিষ্যৎ এবং মধ্যপ্রাচ্যের মানচিত্র নির্ধারণের জন্য ওয়াশিংটন জেনেভায় নয়, বরং আলোচনা করবে এশিয়ার মাটিতে? কোথায়? খোদ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। যদি আপনারা পশ্চিমা মিডিয়ার সাজানো হেডলাইন পড়ে ভাবেন যে আমেরিকা এখনও তাদের আগের সেই দাদাগিরি বজায় রেখেছে, তাহলে আমি বলবো আপনারা গ্লোবাল জিওপলিটিক্সের সবচেয়ে বড় পট পরিবর্তনটা পুরোপুরি মিস করে যাচ্ছেন। আজ আমি আপনাদের সামনে মধ্যপ্রাচ্যের এমন কিছু এক্সক্লুসিভ তথ্য এবং কিছু খেলা উন্মোচন করব, যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন ইসরায়েল আজ নিজেদেরকে পুরোপুরি বিশ্বে একঘরে এবং পরিত্যক্ত মনে করছে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। যে কটি কথা বলেছি প্রত্যেকটি মিলিয়ে নেবেন। দেখুন, আপনারা যারা আমার আগের বিশ্লেষণগুলো খুব গভীরভাবে ফলো করেন তারা খুব ভালো করেই জানেন যে গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হওয়া এই ভয়াবহ যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল ভেবেছিল তারা প্রথম দিনেই ইরানের সুপ্রিম লিডারকে হত্যা করে পুরো ইরানকে তাসের ঘরের মতো টোকা দিয়ে ভেঙে ফেলবে। কিন্তু বাস্তবে কি হয়েছে? ইরান ধ্বংস তো হয়নি, উল্টো তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে পুরো পশ্চিমা বিশ্বের অর্থনীতির গলা এমনভাবে চেপে ধরেছে যে আমেরিকা আক্ষরিক অর্থেই হাঁটু গেড়ে বসে ইরানের সমস্ত শর্ত মেনে নিতে বাধ্য হয়েছে। ডোনাল্ড ট্রাম্প মিড টার্ম ইলেকশনের কথা ভেবে মরিয়া হয়ে যুদ্ধবিরতিতে সই করেছেন। আর এই পুরো ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতি কার হয়েছে জানেন আপনারা? ইসরায়েলের। কারণ ইসরায়েল বুঝতে পেরেছে যে যখন খোদ আমেরিকার নিজের স্বার্থে আঘাত লাগে তখন তারা তাদের তথাকথিত মিত্র ইসরায়েলকেও ছুঁড়ে ফেলে দিতে দ্বিধা করে না। আর এই চরম হতাশা এবং আতঙ্কের কথা আজ কোনো বাইরের লোক বলছে না, বলছে খোদ ইসরায়েলের শীর্ষ কূটনীতিকরা। গতকাল 4 জুলাই 2026 ঠিক বিকেল 4:49 ইসরায়েলের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্টে একটা বোমা ফাটানোর সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। খবরের শিরোনামটা শুনলে আপনি চমকে যাবেন। বলছি শুনুন। ম্যাসিভ সারেন্ডার টু ইরান, ফর্মার ইসরায়েলি অ্যাম্বাসাডার টু ইউএস ড্যানি আয়লান, ইউএস ইরান MOU। অর্থাৎ ইরানের কাছে বিশাল আত্মসমর্পণ। কে বলছে? আমেরিকায় নিযুক্ত ইসরায়েলের প্রাক্তন রাষ্ট্রদূত। দর্শক, ড্যানি অ্যালিয়ান কোনো সাধারণ মানুষ নন। তিনি ইসরায়েলের প্রাক্তন উপপররাষ্ট্রমন্ত্রী এবং আমেরিকায় ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। তিনি ইসরায়েলের 103 FM রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে পরিষ্কার বলেছেন যে আমেরিকা এবং ইরানের মধ্যে বর্তমানে যে চুক্তি হচ্ছে সেটা কোনো সাধারণ চুক্তি নয়, সেটা হলো ইরানের কাছে আমেরিকার একটা ম্যাসিভ স্যারেন্ডার বা বিশাল আত্মসমর্পণ। তিনি অত্যন্ত ক্ষোভের সাথে বলেছেন যে আজ যা ঘটছে তা হলো আমেরিকার চরম বাধ্যবাধকতা। ইরানিরা সুদ নির্ধারণ করছে, আমেরিকা ইরানকে ফান্ড রিলিজ করে দিচ্ছে এবং ইরানি ভূখণ্ডে কোনো উস্কানিতেই আমেরিকা জবাব দিচ্ছে না। একটু চিন্তা করুন, একটু তলিয়ে ভাবুন দর্শক। একজন ইসরায়েলি শীর্ষ কূটনীতিক যখন নিজের দেশের রেডিওতে বসে এমন কথা বলেন তখন বুঝতে হবে ইসরায়েলের ভিতরে কতটা আতঙ্ক তৈরি হয়েছে। ড্যানি আয়লান এই সাক্ষাৎকারে এমন একটা কথা স্বীকার করেছেন যা ইরান পশ্চিমাদের বিরুদ্ধে খেলেছে। আয়লান বলেছেন ইরানিরা এই সুযোগের পুরো ফায়দা নিচ্ছে। তারা হরমুজ প্রণালীর ইস্যুকে তাদের পারমাণবিক ইস্যু থেকে আলাদা করতে চেয়েছিল এবং একবার যখন তারা সেটা করে ফেলেছে তখন তারা পুরোপুরি শান্তিতে আছে। দর্শক, আপনারা কি এই দাবার চালটা ধরতে পারলেন? আমেরিকা চেয়েছিল
পারমাণবিক ইস্যু এবং হরমুজ প্রণালীকে একসাথে মিলিয়ে ইরানের উপর একটা চরম চাপ সৃষ্টি করতে। কিন্তু ইরান তাদের বুঝিয়ে দিয়েছে যে বাবা, আগে তোমরা হরমুজ প্রণালীর জন্য আমাদের শর্ত মানবে, আমাদের স্যাংশন তুলবে, আমাদের টাকা ফেরত দেবে, তারপর আমরা পারমাণবিক বিষয় নিয়ে কথা বলবো। ইরান মূলত তাদের সামুদ্রিক আধিপত্যকে ব্যবহার করে আমেরিকাকে জিম্মি করে ফেলেছে, আর ইসরায়েল বসে বসে সেই দৃশ্য দেখছে এবং নিজেদের চুল ছিঁড়ছে। কিন্তু দর্শক, ইসরায়েলের হতাশা শুধু ইরানের কাছে এই আমেরিকার আত্মসমর্পণের মধ্যেই সীমাবদ্ধ নেই। তারা বুঝতে পেরেছে যে খোদ আমেরিকার ভিতরেই ইসরায়েলের দিন শেষ হয়ে আসছে। কেন বলছি? কারণ জেরুজালেম পোস্টের এই রিপোর্টেই ড্যানি আয়লান একটা ভয়ঙ্কর সত্য স্বীকার করেছেন, যা পশ্চিমা মিডিয়া সবসময় ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তিনি বলেছেন, আমরা আসলে কংগ্রেসকে হারিয়ে ফেলেছি। আমেরিকায় ইসরায়েলের অবস্থান এখন তার ইতিহাসের সবচেয়ে তলানিতে। আমরা জনমতের ক্ষেত্রে এমন শোচনীয় পরিস্থিতিতে আগে কখনো পড়িনি। ইসরায়েল এখন আক্ষরিক অর্থেই একটি একঘরে ও পরিত্যক্ত রাষ্ট্রে পরিণত হয়েছে। দর্শক, যে ইসরায়েল একসময় আমেরিকার সেনেট এবং কংগ্রেসকে নিজেদের পকেটে রাখত, জানেন তো আপনারা, যাদের লবিস্টরা আমেরিকার পলিসি নির্ধারণ করত, সেই ইসরায়েল আজ স্বীকার করছে, পত্রিকা পড়ুন, তারা আমেরিকার জনমত হারিয়েছে। কিন্তু কেন? আয়লান এর কারণও ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে গত 25 বছরে আমেরিকায় জনসংখ্যাগত বিশাল পরিবর্তন এসেছে। সেখানে মুসলিম এবং কৃষ্ণাঙ্গদের মতো সংখ্যালঘুরা অনেক বেশি রাজনৈতিক ক্ষমতা এবং প্ল্যাটফর্ম পেয়েছে, যারা ইসরায়েলের এই মানবতা বিরোধী আগ্রাসনকে কোনোভাবেই সমর্থন করে না। অর্থাৎ মাল্টিপোলার বিশ্বের যে বয়ান, সেটা এখন খোদ আমেরিকার সাধারণ মানুষের মস্তিষ্কেও ঢুকে গেছে। পশ্চিমা ভণ্ডামির মুখোশ আজ আমাদের সাধারণ মানুষের কাছে পুরোপুরি উন্মোচিত। আর ঠিক এই দুর্বলতার সুযোগটাই নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ড্যানি অ্যালান খুব আক্ষেপ করে আরও একটা কথা বলেছেন, যে ট্রাম্প যখন কাউকে জড়িয়ে ধরেন, সেটা সত্যিকারের বন্ধুত্বের কারণে নয়, বরং তার নিজের স্বার্থের কারণে। তিনি আরও বলেছেন যে বেঞ্জামিন নেতানিয়াহু তার নিজের দুর্নীতির বিচারের ব্যক্তিগত স্বার্থকে ইসরায়েলের জাতীয় স্বার্থের সাথে গুলিয়ে ফেলেছেন, আর ডোনাল্ড ট্রাম্প এর পুরো ফায়দা লুটছেন। দর্শক, এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো নেতানিয়াহু জানেন যে ক্ষমতা হারালেই তাকে দুর্নীতির দায়ে জেলে যেতে হবে, আর ট্রাম্প নেতানিয়াহুর এই জেলের ভয়টাকে কাজে লাগিয়ে তাকে ব্ল্যাকমেল করছেন। ট্রাম্প নেতানিয়াহুকে বলছেন, আমি যা বলছি তাই চুপচাপ মেনে নাও। লেবানন এবং ইরান নিয়ে আমি যে চুক্তি করছি তাতে কোনো বাধা দিও না, না হলে আমি তোমার দিক থেকে সমর্থন তুলে নেব এবং তুমি সোজা জেলে যাবে। দর্শক, একটা দেশের প্রধানমন্ত্রী যখন অন্য একটা দেশের প্রেসিডেন্টের কাছে নিজের ব্যক্তিগত দুর্বলতার কারণে জিম্মি হয়ে থাকেন, তখন সেই দেশের জাতীয় নিরাপত্তা বলতে আর বিশেষ কিছু অবশিষ্ট থাকে না। পশ্চিমা বিশ্বের এই তথাকথিত অটুট মিত্রতা আসলে ব্ল্যাকমেল এবং স্বার্থপরতার একটা রূপ ছাড়া আর কিছুই নয়। এবার আসুন দেখি পরবর্তী খবরে নন ওয়েস্টার্ন দেশগুলো কিভাবে পুরো কন্ট্রোল একটু একটু করে নিজেদের হাতে তুলে নিয়েছে। আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে এই দুনিয়ার ভাগ্য এখন আর পশ্চিমাদের হাতে নেই, আর এর সবচেয়ে বড় প্রমাণ আমরা পেয়েছি আজ 5ই জুলাইয়ের একটা খবরে। আজ 5ই জুলাই 2026 দুপুর 12:20 দ্য টেলিগ্রাফ পত্রিকায় এবং পাকিস্তানের ডন পত্রিকার বরাত দিয়ে একটা ব্রেকিং নিউজ দুনিয়াতে প্রকাশিত হয়েছে। খবরের শিরোনাম হলো ইসলামাবাদ লাইকলি ভেন্যু ফর নেক্সট রাউন্ড অফ ইউএস ইরান টেকনিক্যাল টকস অন জুলাই 11। দর্শক, একটু চোখ বন্ধ করে দৃশ্যটা কল্পনা করুন। আমেরিকা এবং ইরানের মতো দুটো চিরশত্রু দেশের মধ্যে পরবর্তী টেকনিক্যাল পর্যায়ের আলোচনা হতে যাচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। কবে? আগামী 11ই জুলাই এই আলোচনা হওয়ার সম্ভাবনা এখন সবচেয়ে বেশি।
সম্ভাবনা। আপনারা হয়তো ভাবছেন এতে এত অবাক হওয়ার কি আছে অনুপ ভাই? আচ্ছা বলুন তো, ইউরোপের কোনো দেশে আলোচনা না হয়ে হঠাৎ করে ইসলামাবাদে কেন? এখানেই হচ্ছে মাল্টিপোলার ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। পাকিস্তান এবং কাতার এই পুরো প্রক্রিয়ায় শুধু মধ্যস্থতাকারীই নয়, তারা এখন গ্লোবাল ডিপ্লোম্যাসির একটা কেন্দ্র হয়ে উঠেছে। আমেরিকা এতদিন তাদের মিত্র ইউরোপীয় দেশগুলোতে বসে নিজেদের শর্ত অন্যের উপর চাপিয়ে দিত, কিন্তু ইরান পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে আমরা তোমাদের মাটিতে গিয়ে আলোচনা করব না। আলোচনা যদি করতে হয় তবে সেটা আমাদের মিত্র এবং আমাদের আস্থার জায়গায় হতে হবে। আর পাকিস্তান, যারা কিনা একটা পারমাণবিক শক্তিধর মুসলিম রাষ্ট্র, তারা প্রমাণ করে দিল যে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে তাদের ভূমিকা এখন পশ্চিমাদের চেয়েও একটু বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। ঘটনা তো তাই বলছে। দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী এই 11ই জুলাইয়ের বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি, স্যাংশন প্রত্যাহার, বিদেশে আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ রিলিজ, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং লেবাননের যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কিন্তু দর্শক, এই পুরো কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে ইরান আমেরিকাকে যে চরম লেভেলের মনস্তাত্ত্বিক শিক্ষাটা দিচ্ছে, সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। দ্য টেলিগ্রাফের এই রিপোর্টেই বলা হয়েছে যে এই আলোচনা সাময়িকভাবে স্থগিত ছিল। কিন্তু কেন স্থগিত ছিল? কারণ ইরানে তাদের নিহত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা চলছে। ইরান আমেরিকাকে আগেভাগেই বলে দিয়েছে যে তোমরা তোমাদের আলোচনা নিয়ে চুপচাপ বসে থাকো, আমরা এখন আমাদের নেতার শেষকৃত্য নিয়ে ব্যস্ত। আমাদের জানাজা শেষ হবে 7ই জুলাই কোম শহরে এবং 9ই জুলাই মাসদাদে চূড়ান্ত দাফন হবে। তারপর আমরা সিদ্ধান্ত নেব যে আমাদের প্রতিনিধি দলে কে কে থাকবে এবং আমরা কখন তোমাদের সাথে টেবিলে বসবো। দর্শক, আপনারা কি বুঝতে পারছেন এটা আমেরিকার অহংকারের উপর কত বড় একটা চাপেটাঘাত? যে আমেরিকা ভেবেছিল তারা তাদের টাইমলাইন অনুযায়ী পুরো দুনিয়াকে চালাবে, সেই আমেরিকাকে আজ ইরানের টাইমলাইনের জন্য ভাই ওয়েট করতে হচ্ছে। ট্রাম্প হয়তো মিডিয়ার সামনে বড় গলায় বলছেন যে তিনি ইরানকে 1 সপ্তাহের ছুটি দিয়েছেন, কিন্তু জিওপলিটিক্যাল বাস্তবতায় ইরান আমেরিকাকে তাদের দোরগোড়ায় অপেক্ষা করিয়ে রাখছে। এটাই হচ্ছে নন ওয়েস্টার্ন পাওয়ারের একটা চূড়ান্ত উদাহরণ। ইরান তাদের নেতার শাহাদাতকেও একটা রাজনৈতিক এবং কূটনৈতিক শক্তিতে পরিণত করেছে, যা পশ্চিমাদের পুরো হিসাব নিকাশ সব উল্টে দিয়েছে। আর এই যে 11ই জুলাইয়ের টেকনিক্যাল আলোচনা, এটা শুধু একটা মিটিং নয়, সে তো বুঝতেই পাচ্ছেন। এটা হলো ইসলামাবাদ মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের ফ্রেমওয়ার্ককে সামনে নিয়ে যাওয়ার চূড়ান্ত প্রক্রিয়া। দ্য টেলিগ্রাফ বলছে এই টেকনিক্যাল আলোচনা শেষ হওয়ার পর জুলাইয়ের 3য় সপ্তাহে কাতারের রাজধানী দোহায় একদম হাই লেভেলের সরাসরি আলোচনা হতে পারে, হবে না, হতে পারে। অর্থাৎ এই পুরো জিওপলিটিক্যাল সমাধানের কেন্দ্রবিন্দু এখন এশিয়া এবং মধ্যপ্রাচ্য। আমেরিকা এবং ইউরোপের হাতে এখন আর গ্লোবাল সাউথকে নিয়ন্ত্রণ করার মতো কোনো রিমোট কন্ট্রোল নেই। তারা এখন বাধ্য হয়ে কাতার এবং পাকিস্তানের মতো দেশগুলোর কাছে ধর্ণা দিচ্ছে, যাতে তারা হরমুজ প্রণালীতে নিজেদের তেলের জাহাজগুলো নিরাপদে নিয়ে যেতে পারে। ড্যানি আয়লান ঠিকই বলেছিলেন, আমেরিকা সত্যি এখানে আত্মসমর্পণ করেছে, কারণ তাদের সামনে আর কোনো বিকল্প নেই। যে যাই বলুক না কেন, পরিস্থিতি তাই বলছে। দর্শক, ভিডিওর শুরুতে আমি আপনাদের যে সাসপেন্সের কথা বলেছিলাম তার উত্তর আপনারা আশা করি পেয়ে গেছেন। ডোনাল্ড ট্রাম্প আসলে কোনো গ্লোবাল লিডার হিসাবে এই চুক্তি করছেন না, তিনি করছেন একজন মরিয়া রাজনীতিবিদ হিসেবে, যার সামনে মিড টার্ম ইলেকশন। তিনি নেতানিয়াহুর ব্যক্তিগত আইনি সংকটকে ব্যবহার করে ইসরায়েলের মুখ বন্ধ রাখছেন, আর অন্যদিকে নিজেদের অর্থনীতি বাঁচাতে পাকিস্তানের মাটিতে গিয়ে ইরানের শর্ত মেনে নিচ্ছেন। এটাই হলো
পশ্চিমা সাম্রাজ্যবাদের কফিনে মাল্টিপোলার বিশ্বের ঠুকে দেওয়া শেষ পেরেক। তাই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, দর্শক, আপনাদের কি মনে হয়, ইসরায়েল যখন খোদ নিজেদের মুখে স্বীকার করছে, শীর্ষ কূটনৈতিক স্বীকার করছে যে তারা আমেরিকায় জনমত হারিয়েছে এবং একঘরে হয়ে গেছে, এরপর কি ইসরায়েল রাষ্ট্র হিসাবে আর বেশি দিন তাদের এই যে আগ্রাসন সেটা তারা টিকিয়ে রাখতে পারবে? চিন্তা করুন। আর্জেন্টিনা ইহুদিদের সমর্থন করেছে। আপনাদের দুটো ঘটনা বলে দেয়। আর্জেন্টিনার ইসরায়েলে খেলতে আসার কথা ছিল, তখন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছিল। ফিলিস্তিন আর্জেন্টিনার কাছে দাবি করছিল তারা যেন খেলতে না আসে ইসরায়েলে। ফিলিস্তিন আর্জেন্টিনার কাছে অনুরোধ করেছিল, মেসিদের কাছে অনুরোধ করেছিল তারা যেন ইসরায়েলে খেলতে না আসে। মেসিরা আসে নাই, কারণ ইসরায়েল ফিলিস্তিনের উপর কি করছিল তার প্রতিবাদ স্বরূপ ফিলিস্তিনের দাবি রেখেছিল। ফিলিস্তিনের, খেয়াল করবেন, মেসিরা গত 16 বছর বাংলাদেশ এক প্রকার ভারতের পকেটে ছিল। সীমান্তে মানুষ মারলে হাসিনা চুপ থাকতো। পুরো বাংলাদেশটাকে কার্যত তুলে দিয়েছিল ভারতের হাতে কে? শেখ হাসিনা। এবং যত রকম সিদ্ধান্ত আসতো, ইসলাম বিরোধী সিদ্ধান্ত বা যত রকম সিদ্ধান্ত আসতো, ভারত যে সিদ্ধান্তগুলো দিত হাসিনা মেনে নিত। এখন প্রশ্ন করেন, হাসিনার সবগুলো সিদ্ধান্ত কি আমাদের ছিল না? হাসিনার নরেন্দ্র মোদী কেন্দ্রিক, অর্থাৎ ভারতের সাথে হাসিনার যে সম্পর্কটা, এটা কি আমাদের ছিল 18 কোটি মানুষের, বা আমাদের জাতীয় ক্রিকেট দলের বা ফুটবল দলের বা আমাদের আলেম ওলামার? না, এটা হাসিনার প্রেম ছিল। তো ইসরায়েলের সাথে পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশ, আপনি যে মিশরের সাপোর্ট করবেন, আসেন প্রথম কথাটাই বলি, মিশর কার পক্ষে? মুসলমানদের পক্ষে? মুসলমানদের পক্ষে না তো, ইসরায়েল এবং আমেরিকার পক্ষেই তো মিশর। রাফাতে যে এত মানুষ মারলো, মানে ফিলিস্তিনে যে এত মুসলিমকে মারলো, হাজার হাজার মারলো, পাশের দেশ মিশর এগিয়ে আসছিল? আসে না। কিন্তু এই দোষটা কি মিশরবাসীর? না, এটা হলো মিশরের সরকারের, যারা আমেরিকা ইসরায়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য ফিলিস্তিনের পাশে দাঁড়ায়নি। কিন্তু এই মিশরে ব্রাদারহুডের যিনি প্রধান ছিলেন, রাষ্ট্র ক্ষমতায় বসছিলেন মোহাম্মদ মুরসি, তিনি কিন্তু এই রাফা খুলে দিয়েছিল ফিলিস্তিনিদের জন্য, এবং ফিলিস্তিনকে তিনি স্বাধীন করার ঘোষণা দিয়েই নেমেছিলেন, যে কারণে তাকে জীবন দিতে হয়েছিল। সরকার পতন করে এই মিশরের আব্দুল ফাত্তাহ আল সিসি ক্ষমতা দখল করেছিল। এখন বলেন, আপনার হিসাবটা কি হবে? মিশরকে আমি মুসলিম বাদ দিয়ে দিব আব্দুল ফাত্তার জন্য? না, আমি মিশরের পক্ষে আজকে। কিন্তু এই মিশর ফিলিস্তিনকে কখনো সাহায্য করে নাই। এই মিশর মুসলমান নামধারী সবচেয়ে বড়, মানে মুসলিম সেনাবাহিনীর সবচেয়ে বড় সেনাবাহিনী মিশরের, কিন্তু কোনোদিন মুসলিম পাশে দাঁড়ায় নাই। তারা ইসরায়েলের পক্ষে থাকে, আমেরিকার পক্ষে থাকে। এই জর্দান, কি বলবেন বলেন? আসেন, এখন আর কেউ কিছু বলবেন না। তার মানে এটা মেসি খেলার সাথে সম্পৃক্ত না। মেসি ভালো খেলা আমরা পছন্দ করি, নেইমার ভালো খেলে আমরা পছন্দ করি, রোনাল্ডো ভালো খেলে আমরা পছন্দ করি। আবার আমাদের মুসলমানরা যখন তাদের সাথে খেলে আমরা মুসলমানদের সমর্থন করি, এটাই স্বাভাবিক। আসেন, মূল আলোচনা এটা নয়। ন্যাটো সম্মেলন চলছে তুরস্কে। ইসরায়েলকে একটা বড় ধাক্কা দিয়ে দিল এরদোয়ান, কঠিন একটা খেলা দেখালো এরদোয়ান। দুটো খেলা খেলেছে আজকে, দুটো খেলা প্রকাশ্যে আসছে, আর অনেকগুলো খেলা আসছে। পাশাপাশি ইরানের 9 কোটি মানুষকে ওপারে পাঠানোর ঘোষণা দিয়েছে বা থ্রেট দিয়েছে আমাদের ড্রাম কাকু, বুঝছেন? মানে মধ্যপ্রাচ্যের বেশ এলোমেলো অনেকগুলো খবর আছে। আসেন, প্রথম আমরা ইরান আমেরিকার খবরটি একটু পরে দিই, আগে চলে আসি ন্যাটো সম্মেলনে। ইরান আমেরিকার বেশ গুরুত্বপূর্ণ কিছু খবর আছে, আপনারা মিস করবেন না, থাকেন লাইনে। প্রথমে আমরা ন্যাটো দিয়ে চলে আসি। ন্যাটো সম্মেলনে আমরা যা দেখলাম বা যা শুনলাম বা যা চলছে, একটু সেটা নিয়ে আগে কথা বলি। আঙ্কারা 2026 সালের ন্যাটোর শীর্ষ সম্মেলন এখন চলছে। সেখানে ন্যাটো জোটের 32টি সদস্য রাষ্ট্র যোগ দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নেতারা প্রতিরক্ষা, নিরাপত্তা ও আন্তঃ আটলান্টিক সহযোগিতা বিষয়ে 2 দিনব্যাপী এই বৈঠকটি চলবে এখন আঙ্কারায়। প্রথম দিনটি জুড়ে প্রতিরক্ষা উৎপাদন এবং শিল্প সহযোগিতার সম্প্রসারণে ন্যাটোর উদ্যোগ প্রাধান্য পেয়েছে। আমি তুরস্কের গণমাধ্যম থেকে আপনাদের এই তথ্যগুলো অনুবাদ করে দিচ্ছি। মহাসচিব মার্ক রুটে বেশ কিছু নতুন বহুজাতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন ন্যাটোর মহাসচিব, যার মধ্যে রয়েছে ন্যাটো ফ্রন্ট ডোর ফর ইন্ডাস্ট্রি প্ল্যাটফর্ম, ন্যাটো ইঞ্জিন ম্যানুফ্যাকচারিং নেটওয়ার্ক,
প্রতিরক্ষার জন্য জরুরি কাঁচামাল বিষয়ক একটি যৌথ প্রকল্প এবং ন্যাটো ড্রোন এজ। এই উদ্যোগের অধীনে মিত্র দেশগুলো আগামী 5 বছরে ড্রোন ও ড্রোন প্রতিরোধী সক্ষমতায় $40 বিলিয়ন বেশি বিনিয়োগ করবে। এটি গেল আমাদের ন্যাটোর একটা প্রাথমিক হিংস। আসেন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ান বলেছেন যে ট্রাম্প তাকে F-35 দেওয়ার বিষয়ে ওয়াদা দিয়েছেন। এটা হলো মূল পয়েন্ট। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোয়ান আজ বলেছেন তিনি বিশ্বাস করেন তার বন্ধু ডোনাল্ড ট্রাম্প যে ওয়াদা দিয়েছেন যে তুরস্ককে F-35 দেওয়া হচ্ছে, এটি তিনি বা এই কথাটি তিনি রাখবেন। এবং তুরস্কের দীর্ঘদিনের প্রচেষ্টার বিষয়ে ট্রাম্পের এই এরদোয়ানকে দেওয়া কথাটি কার্যত বাস্তবে রূপ নেবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে এরদোয়ান বলেন যুদ্ধ বিমানের বিষয়টি দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো নতুন বিষয় নয় এবং এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়ে গেছে এবং ওয়াশিংটন তাদের কথা দিয়েছেন। মূলত ডোনাল্ড ট্রাম্প এখানে দুটো মাইন্ডকে চিপে পড়েছে। এক, ট্রাম্প তার বক্তব্যে বললেন সাংবাদিকদেরকে যে ন্যাটো আমার কোনো কথা শোনে নাই, ইরান আমাকে মেরে তক্তা বানিয়ে দিল, আমি ন্যাটোকে বারবার ডাকলাম বাঁচাও 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 বাঁচাও, ন্যাটো আমাকে বাঁচাতে আসলো না। আমি ভেবেছিলাম এই সম্মেলনেই আসবো না, কারণ ন্যাটো আমার কোনো কথা শোনে নাই, কিন্তু আমার বন্ধু এরদোয়ানের আহ্বানে আমাকে আসতে হলো। যদি সামিটটি তুরস্কে না হতো তাহলে আমার যোগ দেওয়া হতো না। কিন্তু আমি রজব তাইয়্যিপ এরদোয়ান বন্ধু সম্বোধন করে বলছেন যে তার আহ্বানকে আমি না বলতে পারিনি। এবং তিনি বলছেন যে তুরস্কের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক এটি এরদোয়ানের কারণে আরো ভালো হয়েছে। আমেরিকার এটা হলো দুইটা রাষ্ট্রের সম্পর্ক। এখানে আপনারা ধরবেন না যে তুরস্ক কাফের হয়ে গেছে, এখন তো বলবেন কাফের হয়ে গেছে। বিষয়টা হলো কি, প্রতিটা রাষ্ট্র তার নিজের স্বার্থে কিছু রাষ্ট্রের সাথে সম্পর্ক করে। এখানে ইমান, আকিদা, ধর্ম এই জিনিসগুলো থাকে না। আপনারা যারা কুরুলুস ওসমান বা আর্তুগুল সিরিজ বা এই তার্কিশ সিরিয়ালগুলো দেখেছেন বা খোলাফায়ে রাশিদিন, উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফতের হিস্ট্রিগুলো যারা পড়েছেন জানেন, শুধু মুসলিম মুসলিম সম্পর্ক না, এখানে বাণিজ্যিক সম্পর্ক অনেক রকম থাকে। মূলত F-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান আমেরিকার তৈরি, এটি রয়েছে ইসরায়েলের হাতে। তাই ইসরায়েল তুরস্ককে মাঝে মাঝে ভয় দেখায়, এই পাঠাই দেবো কিন্তু তোর দেশ ছাপা করে দিয়ে আসবে। তো তুরস্কের চেয়ে অ্যাডভান্স এই জিনিসটা আছে। তো তুরস্ক নিজেই কান ফাইটার জেট বানাইছে, এটাও পঞ্চম প্রজন্মের। তো তুরস্ক জাস্ট ইসরায়েলকে দেখানোর জন্য আমেরিকা থেকে বেশ কয়েকটা F-35 এর বিষয়ে আলোচনা করেছে। যদিও তুরস্ক এটা বহু বছর আগে $2 বিলিয়ন দিয়েছিল, কিন্তু বাইডেন এসে শেষ পর্যন্ত এটা নাকচ করে দেয়। কারণ কি? জো বাইডেন। কারণ কি? তুরস্ক তখন রাশিয়া থেকে S-400 কিনছিল। এই অপরাধে তুরস্ককে আর F-35 দেয় না। অথচ এই S-400 ভারতও কিনছে, কিন্তু ভারতের উপর কোনো স্যাংশন আসে নাই। যেহেতু ভারত হিন্দু দেশ, তুরস্কের উপর জো বাইডেন স্যাংশন দিয়ে বসে। তো এবার ট্রাম্প এসে বললেন যে তিনি কথা রাখবেন, তুরস্ককে F-35 দেবেন। এটি ইসরায়েলকে ধাক্কা দেওয়ার জন্য মূলত এরদোয়ান তার ঘরে নিচ্ছেন। অর্থাৎ তার এখন খুব বেশি F-35 দরকার নাই। সে বরং বলছে যে F-35 তুমি যদি না দাও তাহলে F-16 আমাকে দিয়ে দাও, আমার আরো F-16 লাগবে। F-16 দিয়ে কিন্তু খেলা দেখায় মূলত পাকিস্তান আর তুরস্ক। তো এখন নতুন করে আবার আলোচনা হলো যে ট্রাম্প বলছে F-35 দিবে। মূলত তুরস্ক এই F-35 তার ঘরে ঢুকে ইসরায়েলকে বোঝাবে আমার কাছেও আছে। এক, দুই, ধরেন 1 বছরের মধ্যে এইটার আদলে বা এটার চেয়ে আরো নতুন সংস্করণে আরো আধুনিক যুদ্ধ বিমান বানিয়ে ফেলবে তুরস্ক। 5-10টা থাকা লাগে ঘরে। এখন ধরেন আপনার ঘরে যে জিনিসটা আছে, যেটা আপনি ব্যবহার করেন, ওইটা দিয়ে আপনি এটা বানাতে পারবেন, আর না থাকলে তো বানাতে পারবেন না। তো এখন তুরস্ক এখানে একটা খেলা খেলতে চায়। পাশাপাশি গ্রিস, ইসরায়েল, আরো কয়েকটি দেশ যারা তুরস্ক বিরোধী রাষ্ট্র, তারা চেয়েছিল এই সামিটে যেন, ন্যাটো সম্মেলনে যেন মিস্টার ট্রাম্প না আসে, কারণ এটি হচ্ছে তুরস্কে। আর তুরস্ক এখান থেকে অনেক কিছু তার পক্ষে নিয়ে আসবে, তুরস্ক এখান থেকে অনেক কিছু তার পক্ষে নিয়ে আসবে। এরদোয়ান তো খুব চালু খেলোয়াড়,
এটা সবাই বোঝে। আর এরদোয়ান চিন্তা করছেন যে আমি যদি ট্রাম্পকে আমার দেশে নিয়ে আসি, দুটো লাভ। এক, তুরস্কের উপর আমেরিকান যে স্যাংশন গুলো আছে, বাধাগুলো আছে, বাণিজ্যিক যে সিলমোহর মেরে দেয়া আছে, এগুলোকে সে উন্মুক্ত করবে তুরস্কের বাজারটাকে আরো উন্মুক্ত করার জন্য। বিশ্ববাজারে তুরস্কের সহজ পণ্য রপ্তানির ক্ষেত্রে আমেরিকার যে বাধা, সেগুলো তুলে ফেলা, বা আবার অস্ত্র ব্যবসার ক্ষেত্রে যে বাধাগুলো, সেখানেও আবার তুরস্কের অনেক যন্ত্রপাতি আমেরিকার মিত্ররা বা আমেরিকা দিয়ে থাকে, সেগুলোর জন্য তুরস্ক অনেক জায়গায় আটকে থাকে। তুরস্ক মানে ট্রাম্পকে আনছে ইরানের যুদ্ধের জন্য না, আনছে তার তুরস্কের লাভের জন্য। এই যে 35 নেবে, আরো অনেকগুলো বিষয় সমাধান করবে, অনেকগুলো বিষয় তুরস্কের পক্ষে যাবে, ট্রাম্পের পক্ষে যাবে না। ট্রাম্পকে এনে চা খাওয়াবে, 10 টাকার চা, পিছন থেকে ধরেন 10 বিলিয়নের কাজ করে নেবে। এটা হলো মূল টার্গেট। তো শেষ পর্যন্ত ট্রাম্প যখন আজকেই আসছেন, আজকে তিনি তুরস্কে পা রাখছেন, আঙ্কারা এসে এরদোয়ানের সাথে দেখা করছেন, দুজনে বৈঠক করছেন, কথা বলছেন, সাইড লাইনে একদম ফ্রন্টে, এবং দুজনে বন্ধুসুলভ আচরণ করছেন, কুচকাওয়াজে যোগ দিয়েছেন, তুরস্কের সেনাবাহিনীর সাথে দেখা করেছেন, তাদের সালাম গ্রহণ করেছেন, অনেক কিছু করেছেন। এগুলো আজকে গুরুত্বপূর্ণ কথা না। মূলত তুরস্ক এখান থেকে তার লাভটা নিচ্ছে, আর ট্রাম্পকে বাগে রেখে আরো কিছু করে নেবে, এই এলো। আর ইসরায়েলকে বুঝিয়ে দিল, দেখ তুই সকল বাধা সৃষ্টি করলে পারিস নি, আমি এরদোয়ান আমার বন্ধুকে নিয়ে আসছি। বন্ধু তো বুঝছেন কোন টাইপের বন্ধু। আবার আমি F-35 এর কাজটা করে নিলাম। আরো কিছু আছে, সেই বিষয়গুলো ধারাবাহিক আসবে। কালকে আমরা চাইবো একটা এক্সপার্ট ওপিনিয়ন রাখার জন্য আমাদের লাইভে। যাক, ন্যাটো নিয়ে ডিটেলস না বলি, ন্যাটো নিয়ে আমরা কালকে আরো অনেক কথা বলবো, সামিট চলবে কালকেও। আসি ট্রাম্পের কিছু পাগলামির খবরে। মিস্টার ট্রাম্প তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলছেন যে ইরান যদি শান্তি চুক্তির শর্ত না মানে, তাহলে পুরো ইরানকে মাটির সাথে মিশিয়ে দেব। আমি চাইলে ইরানের 9 কোটি মানুষকেই মাটিতে পুঁতে ফেলতে পারে, কিন্তু আমি কাজটি করতে চাই না। 9 কোটি মানুষ ইরানের মাটির মধ্যে পুঁতে ফেলবে কিভাবে সম্ভব? তার মানে নিউক্লিয়ার অ্যাটাকের হুমকি আবারও দিচ্ছেন। তিনি বলছেন আমাকে ইরান যেন বাধ্য না করে পুরো ইরানকে ধ্বংস করতে, 9 কোটি মানুষকে মেরে ফেলতে। 9 কোটি মানুষকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন একটা প্রেসিডেন্ট। কল্পনা করেন, পৃথিবীর সবচেয়ে সভ্য দেশ দাবি করা, গণতান্ত্রিক দাবি করা, যারা ডেমোক্রেসি শব্দ সবচেয়ে বেশি উচ্চারিত করেন, নিজেকে সভ্য বলেন, সেই দেশ আরেকটি দেশের 9 কোটি মানুষকে, মানে যে দেশের 9 কোটি মানুষ